নমস্কার। এখনকার টপ 5 নিউজ নিয়ে আমি আপনাদের সাথে আছি নিপা, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। প্রথমেই দেখে নিচ্ছি আজকের হেডলাইন্স। রাজ্যে খাদ্য সংকট মোচনে অগ্রণী ভূমিকা নিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনায় ছাঁটাইকৃতদের সমস্যা নিরসনের প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বীরচন্দ্রমনুতে অনুষ্ঠিত হয় পরিবার বিকাশ মেলা 2018। কৈলাসহরের গভীর রাতে এক যুবক সহ তার মা বাবাকে বেধড়ক মারধর করল দুষ্কৃতিকারীরা। বাঁধের কাজ দ্রুত সম্পন্ন না হলে ত্রিপুরা থেকে কৈলাসহরের নাম মুছে যাবে বলে অভিমত এলাকাবাসীর। হেডলাইন নিবেদক হোটেল রাত দিন, ধর্মনগর, নর্থ ত্রিপুরা। হেডলাইন সহযোগী নিবেদক ইউনিক অটোমোবাইল, জেল রোড, ধর্মনগর, নর্থ ত্রিপুরা। এখন খবর বিস্তারিত। খাদ্য সংকট মোচনে অগ্রণী ভূমিকা নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন বিকেল 4 ঘটিকায় এই যোজনার শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এই যোজনায় রাজ্যে মোট 61,058টি পরিবার উপকৃত হবে। রাজ্যের খাদ্য সংকট মোচনে ত্রিপুরা রাজ্য সরকারের উদ্যোগে প্রত্যন্ত অঞ্চলের মধ্যে 10টি ব্লককে চিহ্নিত করে প্রত্যেক অন্তোদয় বিপিএল এবং বিপিএল অন্তর্ভুক্ত পরিবারের প্রতি রেশন কার্ড অনুযায়ী বাড়তি 20 কেজি করে বিনামূল্যে চাল দেওয়ার প্রথম অধ্যায় হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে এই যোজনার শুভ উদ্বোধন হলো শুক্রবার। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই যোজনার শুভ উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজস্ব মন্ত্রী এনসি দেববর্মা, খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব, রাজ্য খাদ্য দপ্তরের আধিকারিক, বিধায়ক পিনাকি দাস চৌধুরী, বিধায়িকা কল্যাণী রায় সহ আরো অনেকেই। শুক্রবার বিকেলে 4 ঘটিকায় মুঙ্গিয়াকামী ব্লকের হলঘরে 10টি ব্লকের মধ্যে প্রথমটির শুভ উদ্বোধন হয়। স্বাগত ভাষণ রাখেন তেলিয়ামুড়া মহকুমা শাসক জয়ন্ত দে। পরবর্তী সময়ে মন্ত্রী এনসি দেববর্মাও মন্ত্রী মনোজ কান্তি দেব এই যোজনার ফলে কিভাবে প্রত্যন্ত অঞ্চলের গিরিবাসীরা 2 মাসের জন্য উপকার পাবেন তা আলোকপাত করেন। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই যোজনার ফলে রাজ্যের 10টি ব্লকের 61,058টি পরিবার উপকৃত হবে। এর মধ্যে শুধু মুঙ্গিয়াকামীতে 6,188 পরিবার এই 2 মাসের যোজনায় সুবিধা ভোগ করবে। 70 বছরের রাজ্যের ইতিহাসে পিছিয়ে পড়া জনজাতি ও অন্যান্যদের মধ্যে বিনামূল্যে খাদ্য বিতরণ করে রাজ্যের মধ্যে ইতিহাস তৈরি করল বিজেপি আইপিএফটি জোট সরকার বলে দাবি করেন মন্ত্রী। তবে এক্ষেত্রে রাজ্যের রাজস্ব থেকে 2 মাসে খরচ হবে 3,17,00,000 টাকা। তিনি আরও বলেন, করেছে তো এই রাজ্যে যারা বিরোধী পার্টির ভূমিকা 25 বছর ক্রমাগত সরকার রয়েছে, তারা ইপিডিএস সিস্টেমে বিরোধ করছে, বলছে তার মধ্যে জনজাতিরা যে উংলি ছাপ দেবে সেটা তো হবে না, তাদের তো এরা কাজ করার পর তার ছাপ মিলবে না, তো ইপিডিএস সিস্টেমে খাদ্যান্ন পাবে না। দয়া হয় আমাদের তাদের জন্য টেকনোলজির বিষয় জেনেও কনফিউজ করা মানুষকে। হ্যাঁ, জানতাম একসময় এরা কম্পিউটার বিরোধিতা করেছে, এখন সীতারাম ইয়েচুরি ল্যাপটপ যদি কাঁধে না থাকে ঘুমাসে না। ইপিডিএস সিস্টেমে প্রত্যেক ব্যক্তি, যে ব্যক্তি তার কাছে চাউল যাবে, তার কাছে রেশন যাবে, অন্য ব্যক্তি উঠাতে পারবে না, সেই ব্যবস্থা নরেন্দ্র মোদী করছে। এবং ইপিডিএস সিস্টেমে সেটা নিয়ম আছে, যদি তার উংলির ছাপ নাও মিলে, তার যে আধার কার্ড আছে, আই কার্ড আছে, সেটা দেখিয়ে সে চাউল নিতে পারে, ব্যবস্থা আছে। তেলিয়ামুড়া প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনায় নিয়োজিত 170 জন ছাঁটাইকৃত কর্মীদের সমস্যা নিরসনের প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীও তাদের জন্য ভালো কিছু করার প্রতিশ্রুতি প্রদান করেন।
বিগত বাম সরকারের সময় রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনায় নিয়োজিত 170 জন কর্মীকে ছাঁটাই করে দেওয়া হয়েছিল। কোনো কারণ না দেখিয়েই তাদের ছাঁটাই করেছিল তৎকালীন গরিব দরদি সরকার। যদিও পালাবদলের পর রাজ্যের মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর সাথে বার কয়েক দেখা করেন চাকরিচ্যুতরা। মুখ্যমন্ত্রী তাদের এই সমস্যা নিরসনে প্রতিশ্রুতি দিয়েছিলেন। অবশেষে চাকরিচ্যুত 170 জনের কর্মসংস্থানের ব্যাপারে আন্তরিকতার সাথে কাজ শুরু করেছে সরকার। শুক্রবার এমনই আশ্বাস মিলেছে বলে জানান চাকরিচ্যুতদের প্রতিনিধি দলের সদস্যরা। এদিন তারা স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মনের বাসভবনে গিয়ে দেখা করলে তাদের আগামী বুধবারের মধ্যে একটা ভালো সিদ্ধান্ত দেওয়ার প্রতিশ্রুতি দেন স্বাস্থ্যমন্ত্রী। তৎসঙ্গে তাদের লিখিত আবেদন জানানোর কথাও বলেন দপ্তরের মন্ত্রী। আমরা আরএসবি রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনা প্রকল্পের বিগত 5 বছর যাবৎ আমরা এই প্রকল্পে কর্মরত ছিলাম। তো বিগত গভর্নমেন্ট আমরা লাস্ট কোনো আমাদের দিকে চিন্তা ভাবনা না করে আমাদেরকে কর্মসংস্থান থেকে টার্মিনেট করা হয়েছে। তো এখন আমরা নতুন গভর্নমেন্ট আইছে, আমাদের নতুন সরকারের কাছে আমরা আবেদন নিয়ে আইছি যে আমরা আবার কর্মসংস্থান যাতে ফিরিয়ে দেওয়া হয়, যেটা এখন আয়ুষ্মান ভারত প্রকল্পে পরিণত হইতেছে। ওই প্রকল্পের মধ্যে আমাদেরকে যাতে কর্মসংস্থান ফিরিয়ে দেওয়া হয়, ওই আবেদন নিয়ে আমরা দফায় দফায় হেলথ মিনিস্টার এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও গেছি। তো ওনারা আমাদেরকে আশ্বস্ত করছেন। তো নেক্সট আগামী বুধবারের মধ্যে উনি একটা পজিটিভ খবর দিবেন আমাদেরকে, এরকম আশ্বস্ত করছেন আজকে। তো আমাদের কাছ থেকে যারা কাজ করছি লিস্ট এবং আমাদের কাছ থেকে লিখিতভাবে আবেদন উনি আরও একবার চাইছেন আমাদের কাছ থেকে। তো আমরা আগামী বুধবার দিন ওনার কাছে সাবমিট করব। তো উনি আশ্বস্ত করছেন, আমরা ওনার কথাতে সবাই খুশি, মোটামুটি আশ্বস্ত আছি। আমরা এখানে 170 জনের উপরে কর্মরত আছি। কি কারণে টার্মিনেট করে দিয়েছিল আপনারা? এটা বিগত সরকারের ম্যাটার, আমাদেরকে এরকম কিছু জানানো হয়েছে না যে কি কারণে ওরা কি ডিসিশন করলো। ডিসিশনের কোনো ম্যাটার সবটা বিষয়ে জানাইছেন আমরা কি কারণে আমাদেরকে টার্মিনেট করা হয়েছে। তারপর ওইখানে ফিজিওথেরাপিস্ট, ফার্মাসি তাদেরকে আমাদের এখন ওই বন্ধ। কাজটা এখনো প্রজেক্ট কিন্তু চলতেছে, কিন্তু ওই প্রজেক্ট ত্রিপুরাতে কি পরিস্থিতিতে আছে আপনারা সবাই, এটা আমরা সবাই, আপনারা সবাই এবং সাধারণ গরিব মানুষ সবাই জানে কি পরিস্থিতিতে আছে। আগে যেখানে মানুষ পরিষেবা পাইতো হসপিটালে গেলে, এখন ওইখানে পরিষেবা পাইতেছে না। তো এটা নিয়েই স্যারের কাছে আবেদন, আমরা হেলথ মিনিস্টার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখছি। ওনারা আমাদেরকে আশ্বস্ত করছেন ম্যাটারটা সলভ করবেন। এখন আমরা ওনাদের দিকে আশাবাদী। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। বীরচন্দ্র মনু শহীদ মেমোরিয়াল হাসপাতালের উদ্যোগে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয় পরিবার বিকাশ মেলা 2018। এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিএসসি চেয়ারম্যান গৌরীশঙ্কর রিয়া। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয় পরিবার বিকাশ মেলা 2018। শনিবার মনপাথর সাপ্তাহিক বাজারকে ঘিরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বীরচন্দ্র মনু শহীদ মেমোরিয়াল হাসপাতালের উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা করেন প্রাক্তন ডেপুটি স্পিকার তথা বর্তমানে বগাফা পঞ্চায়েত সমিতির বিএসসির চেয়ারম্যান গৌরীশঙ্কর রিয়াং। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক্তার অভিষেক বর্মন, ডাক্তার সঞ্জয় বিশ্বাস, বিশিষ্ট সমাজসেবী শম্ভু মগ, পীযূষ বৈদ্য, রবীন্দ্র রিয়াং ও অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা এই অনুষ্ঠানের গুরুত্ব তাৎপর্য সকলের সামনে উপস্থাপন করেন ও আগামী দিনে জন্মের হার নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন দিকগুলি সকলের সামনে উপস্থাপন করেন। সচেতন করার জন্য আমাদের এই ত্রিপুরা রাজ্যের সরকার এই উদ্যোগটা নিয়েছে। কারণ যদি আমরা পরিবার ছোট না করি, পরিবার যদি দিন দিন বৃদ্ধি করি, তাহলে ত্রিপুরা রাজ্যের মধ্যে যে আয়তন সেই অনুযায়ী আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। এবং বিশেষ করে আপনারা জানেন যেসব পরিবারগুলি বড় পরিবার, এই পরিবারগুলোর মধ্যে অনেক সমস্যা থাকে এবং সুস্বাস্থ্যেরও অনেক সমস্যা হয়। বিশেষ করে ছেলে মেয়েদেরকে সুশিক্ষিত করার জন্য আর্থিকভাবে অনেক কষ্টের সম্মুখীন হয়। তার জন্য এখন দরকার হয়েছে যে পরিবার পরিকল্পনার মাধ্যমে পরিবারটাকে ছোট রাখা, এবং তাহলে পরে আমাদের যে স্বপ্ন সেটা আমরা বাস্তবে পরিণত করতে পারবো। সাবরুম প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। সময় হয়ে গেল ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছে বিরতির পর।
অলংকারে প্রস্ফুটিত হয় নারীর সৌন্দর্য। আর ধর্মনগরে আধুনিক রুচিসম্মত স্বর্ণালঙ্কারের চির বিশ্বস্ত প্রতিষ্ঠান রাজন জুয়েলার্স, যেখানে রয়েছে 22 ক্যারেট কেডিয়াম যুক্ত হলমার্ক গহনা, যেমন নেকলেস, চেইন, চূড়, বালা, মান্তাসা, আংটি এবং শাখা বাঁধানো ইত্যাদির বিপুল সম্ভার। তাছাড়া রয়েছে বিয়ের গহনার অদ্বিতীয় কালেকশন। পাশাপাশি আপনার যে কোনো পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। তাই এখন সোনার গহনা মানেই রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সবার সাদর আমন্ত্রণ রইল। ত্রিপুরার পরিবেশ সুন্দর করতে প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহার করবেন না, ব্যবহার করুন চটের বা কাপড়ের ব্যাগ। আসুন সবাই মিলে গড়ে তুলি স্বচ্ছ ত্রিপুরা, সুন্দর ত্রিপুরা। ফিরে এলাম বিরতির পর। শুক্রবার গভীর রাতে কৈলাসহরের কাজিরগাঁও এলাকায় শেষাদ্রিভূষণ মালাকারের বাড়িতে গিয়ে ঘর থেকে ডেকে বের করে শেষাদ্রি সহ তার অসুস্থ মা বাবা 3 জনকেই বেধড়ক মারধর করে দুষ্কৃতিকারীরা। এই ঘটনায় ছি ছি রব উঠেছে কৈলাসহর জুড়ে। কৈলাসহরের কাজিরগাঁও এলাকায় অবস্থিত কৈলাসহর উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের পাশেই শেষাদ্রিভূষণ মালাকারের বাড়ি। শেষাদ্রির বাবা সুভাষচন্দ্র মালাকার কৃষি দপ্তরের কর্মী। গত 1 মাস পূর্বে হৃদরোগে আক্রান্ত হয়ে বর্তমানে বিছানায় শয্যাশায়ী আছেন। মা গৃহিণী, মা বাবার একমাত্র ছেলে শেষাদ্রি। শেষাদ্রি রাজ্যের তথা আমাদের দেশের গৌরব। 2013 সালের 14 জানুয়ারি শেষাদ্রি মিউজিকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস অর্জন করে। তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম শেষাদ্রির হাতে পুরস্কার তুলে দিয়েছিলেন। 1 মিনিটে 900 কিবোর্ড রিদমিক্স স্টাইলে বাজিয়ে শেষাদ্রি এই খেতাব অর্জন করেছিল। বর্তমানে 1 মিনিটে 2000 কিবোর্ড বাজিয়ে বিশ্ব রেকর্ড করার পরিকল্পনা নিচ্ছে শেষাদ্রি। এরকম একজন গুণী ছেলেকে গভীর রাতে বাড়ি থেকে ডেকে বের করে মারধর করায় শহরে ছিছি রব উঠেছে। শেষাদ্রি জানায় তাকে প্রাণে মারার চেষ্টা করেছিল দুষ্কৃতীরা। পুলিশ বাড়িতে এসে গেটের সামনে থেকে একটি ছুরি পায়। শেষাদ্রি কৈলাসহর থানায় মামলা করে পুলিশ মামলাটি রেজিস্ট্রি করে। আসামিরা বর্তমানে পলাতক। গতকালকে প্রায় 12টার দিকে 3 জন লোক আমার বাড়ির গেটের সামনে এসে আমাকে ডাক দিচ্ছে শেষাদ্রি বলে বেরোনোর জন্য। তো আমি বেরোলাম। তো বের হওয়ার পরে দেখছি যে ওই পাপ্পু চৌধুরী, একটু সামনে ছিল রূপু, আর একটা ছেলে, ওকে চিনি না আমি। তো মাও একটু, আমরা গেটে তালা দিয়ে দিয়েছিলাম। তো এরপরে গেটের তালা খুললাম, মা বলছে কে এসেছে? তো আমি বলছি না কেউ না, পাপুদা, কোনো ব্যাপার না, কোনো কিছু, আমি দেখে এসেছি। তো গেলাম একটু সামনে, যাওয়ার পরে কি কথা হয়েছিল আমার মনে নেই। সঙ্গে সঙ্গে একটা প্রহার হলো মাথার পেছন দিকে, তারপরে সামনে আমি মাটিতে পড়লাম। মাটিতে পড়ার পরে এরপরে যতটুকু পারে মানে মারলো, আমিও যতটুকু প্রোটেক্ট করছি। মা এলো, মাকেও মারধর করলো। বাবা এলো, বাবা পুরোপুরি রক্তাক্ত, একদম পুরো। বাবার উপর একদম বলতে গেলে একদম পুরো, কি বলবো, একদম অ্যাটাক বলতে মানে প্রচণ্ড পরিমাণের অ্যাটাক হয়ে গেছে। বাবার চোখের পাতা একদম কেটে গেছে একদম পুরো। বাবার উপর একদম ঝাঁপিয়ে পড়েছে একদম পুরো মারতে। বাবা আমার প্যারালাইজডের মতো অবস্থা। কয়েকদিন আগে তিনি স্ট্রোক করেছিলেন। হাঁটতে ফিরতে অনেক অসুবিধা। ওইসবের মধ্যে ওনাকে এই পর্যন্ত মারলেন। এরপরে একটা ছেলে, রূপু পাল, ওর টি শার্ট ধরে রেখেছিলাম আমি, আর সবাই আমরা চিৎকার করছি। মাও চিৎকার করছে, বাবাও চিৎকার করছে, আমিও চিৎকার করছি। রূপু পাল যে, ওর টি শার্টটা আমি ধরে রেখেছিলাম। এরপরে ও সব কিছু মানে সবাই
যখন পালাচ্ছিল তখন ওর টি শার্টটা ও ফেলে দিয়েই আমার হাতে ফেলে দিয়েই ও চলে গেছে। তারপরে আমি এডিশনাল এসপি স্যারকে ফোন করলাম। ফোন করার পরে এরপরে পুলিশের গাড়ি আসলো, এসে আমাদের থানায় নিয়ে যাওয়া হলো। এরপরে সব কিছু বললাম। এরপর সঙ্গে সঙ্গে আমাদের ডিস্ট্রিক্ট হসপিটাল আমাদের নিয়ে যাওয়া হলো। আমরা মা, আমি, বাবা 3 জনই অ্যাডমিট। এরপরে আজকে দুপুরের দিকে সব কিছু থানায় দেওয়া হলো। থানায় একটা এফআইআর করা হয়েছে এর ব্যাপারে। ওই একটা চাকু পাওয়া গেছে ওই যেখানে ঘটনা হয়েছে সেখানে। রাতে তো কোনো কিছু বোঝা যায়নি, তো আজকে নাকি ওইখানে ওই জায়গাটার মধ্যে, সেম জায়গাটার মধ্যে একটা চাকু পাওয়া গেছে। পুলিশের লোক এসে ওইখান থেকে পাড়ার মানুষরা খবর দিয়ে সেই চাকুটিকেও পুলিশের মানুষ নিয়ে গেছে। আমি চাই এর যেন একটা সুস্থ যেন এটার একটা বিচার হয়, যেন দোষীরা যেন ওদের মা বাবার সমতুল্য মানুষকে এভাবে মারলো, এটার জন্য একটা সুস্থ যাতে বিচার যাতে হয়। কৈলাসহর থানার ওসি শিবুচন্দ্র দে জানান, পূর্ব কোনো ঘটনার জেরে এই মারামারি হতে পারে, তবে আসামি গ্রেপ্তার হলেই বোঝা যাবে। তদন্ত চলছে। 13/7/2018-তে 13/7/2018-তে শেষাদ্রি ভূষণ মালাকার করছে এই মামলা। রূপু পাল এবং পাপ্পু চৌধুরী আরও একজন আননোন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে, আরও একজন অচেনা আরও আছে আর কি। মামলাটা কি রেজিস্টার হয়েছে? হ্যাঁ, মামলাটা রেজিস্ট্রি হয়েছে। রেজিস্ট্রি মামলার নাম্বার হচ্ছে আপনার 72/2018। কি কি ধারা প্রয়োগ করা হয়েছে? ধারা হচ্ছে 341, 325, 34 IPC। আসামি কি গ্রেপ্তার হয়েছে? আসামি এখন পর্যন্ত গ্রেপ্তার হচ্ছে না, কয়েকবারই রেড হয়ে গেছে এবং গ্রেপ্তারের জন্য প্রচেষ্টা চলছে। এই কেসের ইনভেস্টিগেশন অফিসার? এই কেসের ইনভেস্টিগেশন অফিসার হচ্ছে আপনার হরেন্দ্র দেব বর্মা, সাব ইন্সপেক্টর। ঘটনা কি কোন সত্যতা আছে অভিযোগ করছে? তারা যে এরকম ফর্মুলা কথাবার্তা কইছে তাতে বোঝা গেছে বোধহয় প্রিভিয়াস এনিমিটি থাকতে পারে, এরকম কিছু মনে হইতেছে। পারিবারিক না, প্রিভিয়াস এনিমিটি, মানে পুরানো শত্রুতা, এরকম কিছু থাকতে পারে বোধহয়। শেষাদ্রি সহ 3 জনকে পুলিশ রাতেই ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায়। শেষাদ্রির মাথায়, বাম চোখ এবং ঠোঁটে আঘাত লাগে। শেষাদ্রির মার গালে এবং বাবার চোখের উপরও আঘাত করে দুষ্কৃতীরা। কৈলাসহর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। কৈলাসহরের প্রাণকেন্দ্র গোবিন্দপুর এলাকায় মনু নদীর বাঁধের কাজ যদি দ্রুত গতিতে সম্পূর্ণ না হয়, তাহলে আগামী দিনে ত্রিপুরা রাজ্য থেকে কৈলাসহরের নাম মুছে যাবে। কৈলাসহর চলে যাবে মনু নদীর নিচে, এমনটাই অভিমত প্রকাশ করছেন কৈলাসহরের নাগরিকরা। কৈলাসহরের প্রাণকেন্দ্র শহরের গোবিন্দপুর এলাকায় মনু নদীর বাঁধের কাজ যদি আরও দ্রুত গতিতে সম্পূর্ণ না হয়, তাহলে আগামী দিনে ত্রিপুরা রাজ্য থেকে কৈলাসহরের নাম মুছে যাবে, অর্থাৎ মনু নদীর নিচে কৈলাসহর চলে যাবে, এরকম অভিমত প্রকাশ করছেন শহরের নাগরিকরা। গত কিছুদিন পূর্বে কৈলাসহরের ভয়াবহ বন্যায় এয়ারপোর্টের পাশের বাঁধ মনু নদীর জলে ভেঙে যাওয়ায় শহর পূর্বাঞ্চলের কালীপুর, পাইতুরবাজার, দুর্গাপুর, সোনামারা এবং বিদ্যানগর এলাকার সমস্ত বাড়ি ঘর জলের নিচে ছিল। এইসব জায়গায় বিশাল ক্ষয়ক্ষতি হয়। সেই সময় শহরের গোবিন্দপুর এবং শ্মশানঘাট এলাকায় এবং পাইতুরবাজার গ্রামে 3টি জায়গায় বাঁধের অবস্থা খুবই খারাপ ছিল। প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই মিলে দিনরাত কাজ করে বাঁধকে রক্ষা করেছিল। কৈলাসহরে বন্যার সময় রাজ্যের মুখ্যমন্ত্রী 2 বার এসেছিলেন এবং মুখ্যমন্ত্রী স্বয়ং বলেছিলেন বন্যার পর 10 দিনের মধ্যে এয়ারপোর্টের ভাঙ্গা বাঁধ সহ কৈলাসহরের 4টি জায়গায় বাঁধ ঠিক করা হবে। যথারীতি কাজও শুরু হয়েছিল এবং 7 দিনের মধ্যে এয়ারপোর্টের বাঁধ প্রায় ঠিকও হয়ে যায়, কিন্তু গোবিন্দপুরের বাঁধের কাজ চলছে ধীর গতিতে। প্রায় 4000 ক্রেটস গোবিন্দপুর বাঁধে দেওয়ার কথা থাকলেও আজ অবধি অর্ধেক ক্রেটস দেওয়া হয়েছে। এছাড়া বাঁধের পশ্চিম দিকে উত্তম সরকারের বাড়ির পেছনের দিকে ক্রেটস প্রথম দিকে দেওয়া হলেও বর্তমানে দেওয়া হচ্ছে না বলে স্থানীয় এক যুবক জানান। তো খুব ভালোই চলছে, তবে কাজের স্পিডটা যদি একটু স্পিডটা যদি বাড়তো ভালোই হতো আর কি। এছাড়া যে ক্রেটসে পালানো যেত, ঠিক আছে, ক্যাশ এমনি মোটামুটি ঠিক আছে। তো ওই যে উত্তমদার গড় থেকে
এদিকে তো একদম ভেঙে গেছে, এদিকে তো কাজের কথা ছিল এখনো হইতেছে না, তো তারা কাজ করতেছে। আর যদি কিছু লোক বাড়াইতো এইগুলো ভালো হইতো আর কি। মানে ওই সামনের দিকে উত্তম সরকারের বাড়ি পর্যন্ত কি কেস পড়ছে? গ্যাস আগে কিছু করছে ইমার্জেন্সি, এইদিকে অনেকদিন ধরে বলতেছে যে আমরা এখানে কিছু ফালানোর লেগে ফালানোর লেগে, তো তারা বলতেছে যে ফালাইবে, যখনও ফালাইছে না, কখনো ফালাইছে না। গোবিন্দপুরের বাঁধের কাজ যদি দ্রুতগতিতে না হয় তাহলে কৈলাসহরে গণ আন্দোলন তৈরি করা হবে বলে জানান কৈলাসহরের নাগরিক ভাস্কর ঘোষ অধিকারী। নিতান্তই শহরবাসী, আমি শহরেই থাকি, আমি শহরের ভূমিপুত্রই, সুতরাং শহরের সমস্ত কাজকর্ম নিয়ে আমার একটা বলার অধিকারও থাকে। আমরা কিছুদিন আগে, আজকে থেকে ঠিক 1 মাস আগে ভয়াবহ বন্যার পরিস্থিতির শিকার হয়েছিলাম, দেখেছিলাম পাইতুর বাজারের বন্যা, তারপরে আমাদের ভিতরে মারাত্মক একটা ভয়ের সৃষ্টি হয়েছে। আমরা এটা দেখতে পাচ্ছি যে কৈলাসহর গোবিন্দপুর বাঁধের কাজ অত্যন্ত ধীরগতিতে চলছে, অত্যন্ত ধীরগতিতে চলছে। সেটা নিয়ে আমরা স্থানীয় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেবের সাথে কথা বলেছি, উনিও স্বীকার করেছেন এটা ধীরগতি চলছে। 4000 কেস করার কথা, এখানে অনেক কম কেস সাপ্লাই হচ্ছে, গভর্নমেন্টের সমস্যা। কিন্তু আমরা চাইছি, আমরা সমস্ত শহরবাসী চাইছি এই কাজটা অত্যন্ত দ্রুততার সাথে শেষ করা হোক। আপনারা দেখেছেন এই মনু নদীটা এখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে শহরের দিকে ঢোকার চেষ্টা করছে। ইনট্যাক্ট ওয়ালের কাছে একটা জায়গা খারাপ আছে, আর ইনট্যাক্ট ওয়াল পেরিয়ে একটা জায়গা পড়ে, 3টা পয়েন্টের জায়গা খারাপ আছে। আমরা সমস্ত শহরবাসী হিসেবে চাইছি এই মনু নদীর যে বাঁধ, যে গোবিন্দপুরের যে বাঁধ, সে বাঁধের কাজ অত্যন্ত দ্রুততার সাথে শেষ করা হোক। যেভাবে সোনামারা আমরা এয়ারপোর্ট কিংবা রাঙ্গাউটের কাজ দ্রুততার সাথে করে শেষ করে দেওয়া হচ্ছে, ঠিক তদ্রুপ গোবিন্দপুর বাঁধের কাজ যেন দ্রুততার সাথে শেষ করে দেওয়া হয়। তাতে শহরবাসী নিশ্চিন্ত হবে, কৈলাসহরের মানুষ বাঁচবে, জীবন বাঁচবে, জীবিকা বাঁচবে, সমস্ত ত্রিপুরা মনে করি আমি এই কৈলাসহরটা যে বেঁচে যায় বাঁচবে। সুতরাং ভাইটাল পয়েন্ট গোবিন্দপুর বাঁধ। আমরা সকলের কাছে বিনীত আবেদন করছি, প্রশাসনকে আমরা বলছি সতর্কতার সঙ্গে দ্রুততার সঙ্গে কাজ করুন। গরম যেখানে সেখানে গরম হয়, সেখানে সাইক্লোন সৃষ্টি হয়। আবার যদি বন্যা আসে, আমাদের স্থানীয় বৃষ্টি হতে কিছু ব্যাপার নয়, কিন্তু উজানের যে বৃষ্টিটা চলে আসবে সেই বৃষ্টিতে আমরা হয়তো শহরবাসী ভেসে যাব। তাই আমরা বারবার বলছি, আমরা বিভিন্ন সোশ্যাল সাইটেও বলছি, শহরটাকে বাঁচাতে হলে গোবিন্দপুরের বাঁধের কাজ অত্যন্ত দ্রুততার সাথে সফলভাবে আগামী 3-4 দিনের মধ্যে শেষ করতে হবে। না শেষ করা হয়, কৈলাসহরবাসী হিসেবে আমি এটাই বলতে পারি, আমরা গভীর আন্দোলনের দিকে, একটা গণ আন্দোলনের দিকে আমরা যাচ্ছি, যে বাঁধের কাজ যেন শেষ করে দেওয়া হয়। যে যাই বলুক, প্রশাসনের তরফে বাঁধের কাজ হচ্ছে, তাই কৈলাসহরবাসী অযথা আতঙ্কিত না হওয়ার আবেদন রাখেন হিন্দু জাগরণ মঞ্চের রাজ্য কমিটির সভাপতি উত্তম দে। তবে উনি তাও বলেন যে কাজ একটু দ্রুত গতিতে হচ্ছে। আরো জোর কদমে হওয়া উচিত, কিন্তু কৈলাসহরের মানুষের, বিশেষ করে শহরের মানুষের আতঙ্কিত হওয়ার মতো কোনো কারণ আমি দেখছি না। যখন বন্যা হয়েছিল তখন আমরা দেখেছি প্রশাসন কিভাবে এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রী কিভাবে কৈলাসহরের মানুষের পাশে দাঁড়িয়েছেন। আমরা আমাদের সংগঠনের তরফ থেকে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি, উদ্ধার কাজে নেমেছি এবং বাঁধের যে কাজ, এই কাজেও আমরা আমাদের সংগঠনের ভলেন্টিয়ার যারা আছে ওনারা সর্বদা রাত দিন পরিশ্রম করে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। শুধু আমাদের সংগঠনের না, কৈলাসহরের আপামর জনতা বাঁধ, গোবিন্দপুরের, বিশেষ করে গোবিন্দপুরের বাঁধকে রক্ষার জন্য সবাই হাতে হাত লাগিয়ে কাজ করেছেন এবং আমরা এই বন্যার হাত থেকে শহরের মানুষ রক্ষা পেয়েছি। আগামী দিনে যেভাবে মানুষের মনের মধ্যে একটা প্রশ্ন জেগেছে যে বাঁধ ভাঙতে পারে বা বাঁধের কাজ হচ্ছে না, আমি এটা কৈলাসহরের মানুষের কাছে বলতে পারি যে বাঁধ নিয়ে আর দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। প্রশাসন যথেষ্ট চেষ্টা করছে, রাজ্যের মুখ্যমন্ত্রী কৈলাসহরের দিকে নজর রেখেছেন এবং প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারাও প্রতিদিন বাঁধ ভিজিট করছেন। আমরাও আমাদের সংগঠনের তরফ থেকে এবং কৈলাসহরের মানুষ সবাই বাঁধের দিকে যাচ্ছেন, বাঁধ দেখছেন, কাজ হচ্ছে। কিন্তু রাতারাতি সব কিছু হয়ে যাবে এমন ভাবলে আমাদের ভুল হবে। একটা 25 বছর ধরে যে বাঁধের যে পরিস্থিতি, বাঁধের কাজ হয়নি, বাঁধ দুর্বল হয়ে গেছে, এটাকে সঠিকভাবে কাজ করে পার্মানেন্ট সলিউশন যাতে হয়, আমরা প্রশাসন
এবং রাজ্য সরকারের কাছে এটাই দাবি রাখি। তবে এই ব্যাপারে কৈলাসহরের মহকুমা শাসক অসীম সাহা ক্যামেরার সামনে কিছু না বললেও এটুকু বলেন যে কৈলাসহরের মোট 4টি জায়গায় বাঁধের কাজ চলছে। কাজ নিয়ে কোনো অভিযোগ নেই। গোবিন্দপুরের বাঁধে 50 মিটারের মধ্যে 3টি জায়গায় সমস্যা থাকায় কাজ মনে হচ্ছে একটু ধীর গতিতে চলছে। তিনি শহরবাসীকে এজন্য আতঙ্কিত না হওয়ার আবেদন জানান। কাজ সময় মতোই শেষ হবে বলেও তিনি বলেন। কৈলাসহর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো টপ 5 নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।